হতেও তো পারে একটা সময় তুমি মরিয়া হয়ে আমায় খুঁজবে, তাও আমায় পাবে না। উৎসা বই খুলে বসে আছে টেবিলে। অনেক দিন ক্লাসে যায়নি, তাই অনেক পড়া জমে গেছে। তানজিলার কাছ থেকে ওর নোট খাতা নিয়ে এসেছে সব নোট করার জন্য। কিন্তু নোট তো দূর কিছুই ওর মাথায় ঢুকছে না। কেমন একটা ঘোরের মাঝে ডুবে রয়েছে বেচারি। মেহরাবের বলা কথাটা বারবার কানে বাজছে। উৎসা চেয়েও মস্তিষ্ক থেকে কথাটা বের করতে পারছে না। একটা লাইন উৎসা তাড়া করে বেড়াচ্ছে। ওর পুরো সত্তা এলোমেলো করে দিয়েছে। ঘড়ির দিকে তাকালো উৎসা। ঘড়িতে 9:30 বাজে। মেহরাব এখনো আসছে না কেন? অন্যান্য দিন তো 8টা বাজতেই চলে আসে। এসেই শুরু করে উৎসাকে ঝালানো। তাহলে আজকে কেন আসছে না? মেহরাবের কিছু হলো না তো? কোথায় গেছে ও? কিছু তো বলেও যায়নি। শুধু বলেছে আসতে দেরি হবে। উৎসার ইচ্ছে করছে নিজের কপালে নিজেই চাপড় দিতে। কেন যে তখন জিজ্ঞেস করেনি? তখন জিজ্ঞেস করলে অন্তত এখন টেনশন করতে হতো না। কোথায় আছে মানুষটা? উৎসা আর কিছু ভাবতেই পারল না। মাথা ধরে আসছে। মাথা চেপে ধরল বেচারি। ফোন করবে সেই উপায়ও নেই। ওর কাছে মেহরাবের নাম্বারও নেই। নাম্বার থাকবেই বাকি করে? দুজন ঝগড়া করে পারে না। আবার নাকি নাম্বার আদান প্রদান করবে? উৎসাকে অনেকক্ষণ ধরে ডাকছে রিনি। কিন্তু ওর সারা শব্দই নেই। তাই সোজা রুমেই চলে এসেছে। উৎসাকে মাথা ধরে বসে থাকতে দেখে ছুটে এলো। কিরে, মাথা ধরে বসে আছিস কেন? মাথা ব্যথা করছে? উৎসার ধ্যান ভাঙল। জবাব দিল, না। তাহলে মাথা ধরে রেখেছিস কেন? উৎসা স্বাভাবিক গলায় বলল, আরে এমনি। পড়া মাথায় ঢুকছিল না, তাই মাথা ধরে বসেছিলাম। তুমি আমার কথা বাদ দেও। হঠাৎ রুমে এলে যে? তোকে সেই কখন থেকে ডেকে চলেছি সে খেয়াল আছে? সারাদিন আমার দেবরের ধ্যানে থাকলে হবে? আশেপাশের খেয়ালও রাখো। তোকে ডাকতে ডাকতে আমার গলা বসে গেছে। উৎসা মুখ ভেঙচি কেটে বলল, আমার অত শখ নেই তোমার দেবরের ধ্যানে বসে থাকার। বাজে লোক একটা। সত্যিটা বললে রিনি ওকে খেপাবে, এতে কোনো সন্দেহ নেই। একদম আমার দেবরকে বাজে বলবি না। 100 বার বলবো, কি করবে? রিনি উৎসার কান মুলে দিয়ে বলল, এভাবে কান মুলে দিব? এখন খেতে আয়। খেতে ইচ্ছে করছে না। তুমি যাও, আমি পরে খেয়ে নিব। রিনি উৎসার কাঁধে সামান্য ধাক্কা দিয়ে বলল, একসাথে দুজন রোমান্স করবি আর খাবি বললেই পারিস। এত ঢং করার কি আছে? তোমার দেবরের সাথে রোমান্স? আমার দিনকাল খারাপ যাচ্ছে নাকি? যে ওই তন্ডাটার সাথে খেতে যাব। উৎসা মুখে এ কথা বললেও সত্যি তো এটাই, বেচারি মেহরাবের চিন্তায় খেতে যাচ্ছে না। খেতে গেলেও ওর গলা দিয়ে খাবার নামবে না। যতই ঝগড়া করুক মেহরাব ওর হাজবেন্ড। মনের কোণে কোথাও একটা অদৃশ্য টান রয়েই গেছে। রিনি আরো কিছু কথা বলে চলে গেল। রাত 11টা বেজে গেছে। বাড়ির সবাই যার যার রুমে। মেহরাবদের বাড়ির নিয়ম সবাই 10টার আগে খেয়ে যার যার রুমে চলে যায়। উৎসা ব্যালকনিতে পায়চারি করছে। এত রাত হয়ে গেল তাও বজ্জাত লোকটার আসার নাম নেই। উৎসার ইচ্ছে করছে মেহরাবকে সামনে পেলে ইট মেরে মাথা ফাটিয়ে দিতে। লোকটার কি খেয়াল আছে বাড়িতে তার বউ আছে? যে তাকে নিয়ে টেনশন করতে পারে? না, নেই। থাকলে নিশ্চয়ই এত দেরি করত না। উৎসার ভাবনার মাঝে গাড়ির শব্দ হলো। উৎসা উকি দিল ব্যালকনি থেকে। মেহরাবের গাড়ি গেট দিয়ে ঢুকছে। উৎসার কি হলো বেচারি নিজেও জানে না। হুট করে দৌড়ে লাগলো নিচে যাওয়ার জন্য। সিঁড়ি বেয়ে নিচে নামতেই ধাক্কা লাগলো কারো প্রশস্ত বুকের সাথে। সামনের মানুষটা উৎসার কোমর আঁকড়ে ধরল। না হলে বেচারি ধপাস করে পড়ে যেত। উৎসা সামনের মানুষটাকে দেখার জন্য চোখ তুলল। ওর সামনে মেহরাব দাঁড়িয়ে আছে। গম্ভীর গলায় বলল, পা তারা চিহ্ন গলের মতো কোথায় ছুটছিলে? পরে ব্যথা পেলে কি হতো? উৎসা কি জবাব দিবে ভেবে পেল না। সোজাসুজি তো আর বলা যায় না, আমি আপনাকে মিস করছিলাম তাই ছুটে এসেছি। এটা বললে মেহরাব নিশ্চয়ই খেপাবে। ওর মজা নিবে। মেহরাবকে সত্যিটা বলা যাবে না। কি হলো বলো? তুমি আবার আমায় মিস করছিলে নাকি? তাই সিনেমার হিরোইনদের মতো ছুটে আসছিলে? উৎসা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমি আপনাকে মিস করতে যাব কোন দুঃখে? আমি তো পানি খেতে এসেছিলাম আর আপনি খাম্বার মতো আমার সামনে এসে গেছেন। মেহরাব সেকেন্ডের ব্যবধানে উৎসাকে ছেড়ে দিল। পাশ কাটিয়ে যেতে যেতে বলল, পানি নিয়ে রুমে এসো।
বলে চলে গেল। উৎসাহ ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেহরাব কি রাগ করল ওর কথায়? রাগ করলে করুক গিয়ে, ওর কি? মানুষটা যে সুস্থ শরীরে ফিরে এসেছে এই অনেক। উৎসাহ পানি নিয়ে রুমে ঢুকল। নজরে এলো মেহরাব এক হাতে শার্টের বোতাম খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না। উৎসাহ কাছে যে খেয়াল করল মেহরাবের হাতে ব্যান্ডেজ প্যাঁচানো। উৎসাহ চমকে উঠল। এগিয়ে গিয়ে মেহরাবের শার্টের বোতাম খুলতে দেওয়া শুরু করল। হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? মেহরাবের তোত্তারা জবাব। হাতটা ফাঁকা ফাঁকা লাগছিল তাই ব্যান্ডেজ করেছি, সুন্দর লাগছে না? উৎসাহ কিল বসিয়ে দিল মেহরাবের বুকে। তিরিক্ষি মেজাজে বলল, উল্টোপাল্টা কথা না বললে হয় না? পাষাণ বউ, দেখছো হাতে ব্যান্ডেজ, তার ওপর অত্যাচার করছো? একটু তো মায়া দয়া রাখো। আপনার মতো বজ্জাত লোকের ওপর মায়া করতে আমার বয়েই গেছে। শার্ট খুলতেই মেহরাবের শ্যামবর্ণ বুক দৃশ্যমান হল। উৎসাহ অন্য দিকে মুখ ফিরিয়ে নিল। অন্য দিকে ফিরে টি শার্ট নিয়ে এসে গায়ে জড়িয়ে দিল। মেহরাব ওর অবস্থা দেখে মিটি মিটি হাসছে। চাইলে দেখতে পারো, সমস্যা নেই। এগুলো তো তোমারই সম্পদ। তুমি ছাড়া আর কে দেখবে? চাইলে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখতে পারো, আমি মাইন্ড করব না। এই আপনি চুপ করবেন? মুখে লাগাম নেই? বেলাজ পুরুষ। শোনো মেয়ে, পৃথিবীর সব পুরুষই তার বউয়ের সামনে বেলাজ। উৎসাহ কোনো জবাব দিল না। টি শার্ট পরিয়ে দিয়ে রুম থেকে বের হতে নিলে পিছনে থেকে মেহরাব ডেকে উঠল। ও বউ, প্যান্ট চেঞ্জ না করে কোথায় যাচ্ছ তুমি? আমি পারবো না। আপনি নিজে করে নিন। আমি খাবার গরম করতে যাচ্ছি। ফ্রেশ হয়ে নিচে আসুন। মেহরাব আরো দুবার ডাকলো। উৎসাহ ফিরেও তাকালো না। মেহরাব বুঝল পাষাণ বউ আসবে না। ওকে একা একাই করতে হবে। কি আর করার। উৎসাহ খাবার গরম করার মাঝে মেহরাব নিচে নেমে এলো। টেবিলে বসলে উৎসাহ খাবার বেড়ে দিল। মেহরাব একবার খাবারের দিকে তাকাচ্ছে আর একবার নিজের ব্যান্ডেজে মোড়ানো হাতের দিকে তাকাচ্ছে। আচমকা ধমক দিয়ে বলল, দেখছো না হাতে ব্যান্ডেজ? আমি খাবো কিভাবে? খাওয়াবে না বললেই পারো। উৎসাহ জিভে কামড় দিল। ওর খেয়ালই ছিল না মেহরাবের হাতে ব্যান্ডেজ। সরি, সরি, আমার খেয়াল ছিল না। আপনি বসুন, আমি খাইয়ে দিচ্ছি। উৎসাহ মেহরাবকে খাইয়ে দিচ্ছে আর মেহবার বসে বসে খাচ্ছে। তুমি খেয়েছো? উৎসাহ তোতালো কণ্ঠে বলল, হ্যাঁ খেয়েছি। মিথ্যা বলছো কেন? আমি সত্যি খেয়েছি। খেলেও এখন আমার এখান থেকে খাও। বললাম তো খেয়েছি। তুমি খাবে নাকি আমি উঠে চলে যাব? কথায় কথায় রাগ করেন কেন? খাচ্ছি তো। গুড গার্ল। উৎসাহ নিজেও খাচ্ছে, মেহরাবকেও খাইয়ে দিচ্ছে। কিন্তু অবাক করা কাণ্ড, মেহরাব কিভাবে বুঝলো ও খায়নি? খাওয়ার মাঝে মেহরাব ছোট ছোট কামড় বসাচ্ছে উৎসার আঙুলে। উৎসাহ চোখ রাঙিয়ে তাকালো। মেহরাব ওর চাহনি পাত্তাও দিল না। একই কাজ পুনরাবৃত্তি করল। উৎসাহ তেতে উঠে বলল, দেখুন। মেহরাব দুষ্টু নজরে একবার উৎসার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করল। ঠোঁট কামড়ে ধরে বলল, দেখাও। উৎসার মেজাজ খারাপ হলো। ও বলতে চাইল কি আর এই লুচু বেটা বুঝল কি? খামোখাই কি উৎসাহ ওকে দেখতে পারে না? ভাষা সংযত করুন। আজব। ভাষায় কি হলো? আপনি 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 একটা যাচ্ছে তাই। দাঁতে দাঁত চেপে খাওয়া শেষ করল। উৎসাহ প্লেট বেসিনে রেখে আসতে যাবে এমন সময় মেহরাব মুখ এগিয়ে ধীর কণ্ঠে বলল, তোমার মিথ্যা বলার অভিনয়টা বড্ড কাঁচা। মেহরাব মির্জার সামনে এসব অভিনয় কাজ করবে না বউ। বলে শীষ বাজাতে বাজাতে চলে গেল। উৎসাহ ওর যাওয়ার দিকে থেকে চোখ সরিয়ে নিল। পুরো রুম অন্ধকার। ড্রিম লাইট জ্বলছে। মেহরাব বিছানার এক কোণে শুয়ে আছে। উৎসাহ হাফ ছেড়ে বাঁচল। ভাবল মেহরাব ঘুমিয়ে গেছে। দরজা লাগিয়ে যে বিছানার অপর পাশে শুয়ে পড়ল। মুহূর্তের ব্যবধানে এক জোড়া হাত উৎসাহকে পেঁচিয়ে ধরল। এটা নতুন কিছু না। নিত্য দিনের ঘটনা। মেহরাব প্রতিদিন সাপের মতো পেঁচিয়ে ধরে ঘাড়ে মুখ গুজে ঘুমাবে। প্রথম প্রথম উৎসাহ বিরক্ত হলেও এখন অভ্যাস হয়ে গেছে। তাও মুখ খুলল। এভাবে সাপের মতো পেঁচিয়ে না ধরলে হয় না? মেহরাবের ঘুম ঘুম কণ্ঠ। কেন? আমার ঘুম আসে না। অভ্যাস করে নেও। ধীরে ধীরে ঘুম চলে আসবে। কি বজ্জাত লোক! তাও বলবে না, তোমার যেহেতু সমস্যা হচ্ছে আমি সরে ঘুমাচ্ছি। উৎসাহ মোচড়া মুচড়ি করছে। কিছু বলতে চাইছে। মেহরাব বিরক্ত হল। রুষ্ট গলায় বলল, কি সমস্যা? মোচড়া মুচড়ি করছো কেন?
আপনার নাম্বারটা দেওয়া যাবে? আমার নাম্বার দিয়ে তুমি কি করবে? চটে গেল উৎসাহ। মানুষ নাম্বার দিয়ে কি করে? অবশ্যই কল দিবে। তীক্ষ্ণ কণ্ঠে বলল। সকালে যে মেয়েগুলো আপনার দিকে হা করে তাকিয়েছিল তাদের দিব। খুশি? থাক, এত বেশি উপকার করতে হবে না। তুমি রাখো তাহলেই হবে। কিছুক্ষণ বাদে মেহরাব ফিসফিস করে বলল। মিস করছিলে বললেই পারো। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? তুমি চাইলে আমি নির্দ্বিধায় আমার নিজেকে তোমার হাতে সঁপে দিতে রাজি, সেখানে সামান্য ফোন নাম্বার চাইতে এত অস্বস্তি, এত দ্বিধা কেন, উৎসাহ? কারণ আপনি আমার কাছে অপ্রিয়। অপ্রিয়রা যেমন খুব সহজে প্রিয় হতে পারে না, তেমনি আপনাকে অতি সহজেই মেনে নিতে পারছি না। অস্বস্তি হচ্ছে আমার। উৎসাহ জবাবে মেহরাব চুপ করে গেল। কোনো প্রতি উত্তর না করে সরে গেল উৎসার থেকে। বিছানার এক কোণে চুপটি করে শুয়ে পড়ল। উৎসাহ অবাক হল। তবে বেশি কিছু না ভেবে ঘুমের দেশে পাড়ি জমালো। আকাশে কালো মেঘের ঘন ঘটা। পেজো পেজো মেঘ ঘুরে বেড়াচ্ছে পুরো আকাশ জুড়ে। উৎসাহ মেহরাবের ব্যালকনিতে দাঁড়িয়ে একমনে আকাশের দিকে তাকিয়ে আছে। ওর মনেও কালো মেঘ জমেছে। আধার ঘনিয়ে আসছে। এই বুঝি বর্ষণ শুরু হলো বলে। তবে উৎসাহ তার আগেই নিজেকে সামলে নিল। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। কেটে গেছে 2 দিন। এই 4 দিনে মেহরাব ভুলেও উৎসার সামনে পড়েনি। মেহরাব কখন বাড়ি আসে কখন যায় কোনোটাই উৎসাহ জানে না। সকালে ঘুম থেকে উঠে দেখে বিছানা ফাঁকা, রাতে ঘুমাতে যাওয়ার আগেও মেহরাব বাড়িতে আসে না। বিছানার অপর পাশটা ফাঁকাই পড়ে থাকে, যেমনটা রেখে ঘুমায় ঘুম ভেঙে উঠেও তেমনটাই পায়। তার মানে কি মেহরাব বাড়ি আসে না? উৎসাহ আর কিছু ভাবতে পারছে না। মাথা হ্যাং হয়ে আসছে। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। স্মৃতির পাতায় ধরা দিল সেদিনের কাহিনী। সেদিন ঘুম ভেঙে উৎসার নিজেকে মুক্ত মনে হলো। প্রতিদিন ঘুম ভাঙলে চোখের সামনে মেহরাবের ঘুমন্ত মুখখানা ভেসে ওঠে। অতঃপর ওকে ডেকে তুলতে হয়। না হলে ওঠার জো নেই। মেহরাব শক্ত আলিঙ্গনে জড়িয়ে রাখে। ওর জড়িয়ে ধরার ধরনে মনে হয় বাঁধন একটু আলগা হলেই বোধ হয় উৎসাহ ওর থেকে পালিয়ে যাবে। মেহরাবের কাণ্ড কারখানা মনে করে উৎসাহ হাসল। পাশে তাকিয়ে দেখল জায়গাটা ফাঁকা, সেখানে কেউ নেই। মেহরাব গেল কোথায়? এত সকাল সকাল তো কোথাও যাওয়ার ছেলে মেহরাব না। তবে কোথায় গেল? প্রতিদিন উৎসাহ ডেকে তলে ওকে, অতঃপর সাহেবের ঘুম ভাঙে। আর আজকে আগে ভাগেই উঠে গেছে। বাহ, বেশ উন্নতি তো। উৎসাহ ভাবল হয়তো নিচে গেছে। ও ভাবনা বাদ দিয়ে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে নামল। আশেপাশে চোখ বুলিয়ে দেখল মেহরাব কেন ওর অস্তিত্ব নেই। উৎসাহ হতাশ হল। খেয়ে উঠতেই মাহিন বলে উঠল। উৎসাহ তুমি যে গাড়িতে বসো ড্রাইভার তোমাকে দিয়ে আসবে। উৎসাহ মাথা নেড়ে সায় জানালো। তবে সাহস হলো না কাউকে মেহরাবের কথা জিজ্ঞেস করার। সারাদিন উৎসাহ অপেক্ষা করেছে, তাও মেহরাবের দেখা পায়নি। ঘড়িতে রাত 11টা বেজে গেলেও মেহরাবের আসার কোনো লক্ষণ নেই। কয়েকবার ব্যালকনিতে যেয়ে উকি দিয়ে এসেছে। ভাবল জেগে থাকবে। কিন্তু সকাল সকাল ওঠায় জেগে থাকতে চাইলেও পারল না। বসে থাকতে থাকতে মিনিট কয়েকের মাঝে ঘুমের দেশে পারো জমালো। অপর দিকে রাত 12:30 নাগাদ বাড়ি ফিরল মেহরাব। ক্লান্ত দেহটাকে কোনো রকমে টেনে হিচড়ে রুম পর্যন্ত এলো। শরীরের ক্লান্তির চেয়েও মনের ক্লান্তি জেকে ধরেছে ওকে। রুমে ঢুকে চোখ পড়ল বিছানার সাথে হেলান দিয়ে বই কোলের ওপর নিয়ে বসে থাকা উৎসার পানে। এক লহমায় সকল ক্লান্তি কেটে গেল। চোখে খেলে গেল মুগ্ধতা, ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। মেয়েটা কিভাবে ঘুমিয়ে আছে? এভাবে ঘুমালে নিষ্ঘাত ঘাড় ব্যথা করবে। মেহরাব এগিয়ে গিয়ে উৎসাকে ঠিক করে শুইয়ে দিল। কাল উৎসার কথায় অভিমান হয়েছিল ওর। ও যতটা চাইছে সম্পর্কটা মানিয়ে নিতে, স্বাভাবিক করতে, উৎসাহ ততটাই অবহেলা করছে। মেহরাব পারছে না প্রিয় মানুষটার অবহেলা মেনে নিতে। মেনে নিতে নিতে ক্লান্ত হয়ে পড়ছে। তাই মেহরাবের মনে হচ্ছে উৎসার সময় প্রয়োজন। জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেয়ে সময় দেওয়া উচিত। জোর করতে গেলে দেখা যাবে হিতে বিপরীতে না হয়ে যায়। উৎসাকে জোর করে কাছে আনতে গিয়ে যদি সারা জীবনের জন্য হারিয়ে ফেলে, তখন ও থাকবে কি করে? এই মেয়েটার মাঝেই যে ওর সকল অস্থিরতা, সকল অসুখের সমাধান। ওকে ছেড়ে থাকা মেহরাবের পক্ষে সম্ভব না। মেয়েটাকে নিজের করে পাওয়ার জন্য কম কাঠখড় পড়াতে হয়নি। নিজের কর্মকাণ্ডের কথা ভেবে মেহরাব নিজেই হাসল। উৎসার মুখের দিকে তাকালো।
বাচ্চা একটা মেয়ে, এইটুকু মেয়ের জন্য কতই না পা তারা চিহ্ন গলামো, কতই উন্মাদনা, কিন্তু মেয়েটা কোনো দিন জানবেই না। এই মেয়েটা ওকে এতটা বাজে ভাবে নিজের জালে ফাঁসিয়েছে যে মেহরাব সেই জাল ছেদ করে বেরিয়ে আসতে পারছে না আর না চাইছে। সেজন্য ভেবেছে যে জালে তাকে আটকে রাখা হয়েছে তা ভেদ করে না বেরিয়ে উল্টো এই জালেই মেয়েটাকে সে নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখবে আজীবন। নিজের থেকে এক চুল পরিমাণ ও দূরে যেতে দিবে না। কোনো কিছুকে সারা জীবনের জন্য পেতে গেলে ধৈর্য প্রয়োজন। প্রয়োজনে মেহরাব ধৈর্য ধরবে, তাও উৎসাকে ওর চাই। মেয়েটাকে হারিয়ে ফেলার ভয় মেহরাব নিজের কষ্ট হওয়ার সত্ত্বেও উৎসার থেকে দূরত্ব বজায় রেখে চলছে। ইচ্ছে করেই বাড়িতে দেরি করে এসেছে। এতক্ষণ অফিসে বসেছিল। অফিস শেষ হলে ওর প্রিয় জায়গা খোলা আকাশে নিচে বিশাল মাঠের এক কোণে বসে আকাশ বিলাস করছিল। আকাশ বিলাস কিছুটা অদ্ভুত, তাই না? আকাশে চন্দ্রের দেখা নেই, ঘন কালো মেঘেদের আনাগোনা। মেহরাব কিছুক্ষণ এক দৃষ্টিতে উৎসার দিকে তাকিয়ে থেকে ফ্রেশ হতে চলে গেল। মনে মনে ভাবছে কি করে পারবে ও এই মেয়েটাকে না দেখে থাকতে। তাকে না জ্বালালে যে মেহরাবের শান্তি লাগে না। তার থেকে দূরত্ব বোঝায় রাখা কি এতই সহজ? উহু, মন বলে উঠল। সামান্য দূরত্ব যদি ভালোবাসা বাড়ায়? অবচেতন মনে জবাব এলো। সত্যি কি দূরত্ব ভালোবাসা বাড়ায়? নাকি চলে যাওয়ার বাহানা বানায়? মেহরাব আঁতকে উঠল। না, না, এটা হতেই পারে না। উৎসা ওকে ছেড়ে যেতে পারে না। দরকার পড়লে উৎসাকে ও বন্দি করে রাখবে, তাও ওর ওকেই চাই। নিজের মাঝে সাইকো সত্তা টের পেতেই মেহরাব চোখ বুঝল, জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করল। নিজেই নিজেকে সান্ত্বনা দিল অচিরেই সব ঠিক হবে। উৎসার মনে ওর জন্য ভালোবাসা সৃষ্টি হবে। বিছানা শুয়ে আলতো হাতে নিজের অস্তিত্বকে কাছে টেনে নিল। অতঃপর আঁকড়ে ধরল বুকের মধ্যখানে। মেহরাব পারছে না উৎসাক নিজের বুকের ভেতরে ঢুকিয়ে ফেলে। কাল সারা রাত ফাঁকা বুকের অস্থিরতা ওকে ঘুমাতে দেয়নি। অভিমান করে উৎসার কাছেও যায়নি। কিন্তু আর সম্ভব না। বিয়ে করা বউ ওর। কেন দূরে থাকতে যাবে? বউয়ের আশেপাশেই ঘুরবে, কিন্তু বুঝতে দেওয়া যাবে না। উৎসার কানের কাছে এগিয়ে গিয়ে বিড়বিড় করে বলল, আমায় নিরাশ করো না বউ, খুব শীঘ্রই ভুল বোঝা বুঝি ঠিক করে ফিরে এসো আমার বুকে। এই বেহা পুরুষটা যে তোমার প্রতীক্ষায় বসে আছে, আমার প্রতীক্ষা বিফলে যেতে দিও না, প্লিজ। মেহরাবের কাতর কণ্ঠ, কিন্তু কথাগুলোর একটা উৎসার কর্ণকুহর অবধি পৌঁছাচ্ছে না। ও গভীর ঘুমে মগ্ন। মেহরাব উৎসার ঘাড়ে মুখ গুজল। কিছুক্ষণের মাঝে পাড়ি জমালো ঘুমের দেশে। সকাল সকাল উৎসা ঘুম থেকে ওঠার আগেই মেহরাব অন্য রুমে যেয়ে ঘুমিয়ে গেল। মাহিনকে আগেই বলে রেখেছে উৎসাকে কি বলতে হবে, আর কি কি করতে হবে। মাহিন ভাইয়ের কথায় সায় জানিয়েছে শুধু, উল্টে কোনো প্রশ্ন করেনি। আর না জানতে চেয়েছে কিছু। মাহিন জানে ওর ভাই যতই ঘাড়ত্তারা হোক না কেন কখনোই ভুল কিছু করবে না। সেই আশ্বাস থেকেই কিছু জিজ্ঞেস করেনি। ক্লাসে মন খারাপ করে বসে আছে উৎসা। পড়ায়ও মনোযোগ নেই। শিক্ষক ক্লাস বোর্ডে কিছু বোঝাচ্ছে। উৎসা এক ধ্যানে বোর্ডের দিকে তাকিয়ে আছে, কিন্তু ওর বিন্দু মাত্র মনোযোগ নেই। হুট করেই শিক্ষক বলে বসল, উৎসা দাঁড়াও। কথা উৎসার কান পর্যন্ত পৌঁছালই না। ফের ডাকলো, তাও উৎসার মনোযোগ নেই। এবার শিক্ষক ক্ষেপে গেলেন। জোরে ধমক দিয়ে বলল, উৎসা। উৎসা কেঁপে উঠল। এক ঝটকায় দাঁড়িয়ে গেল। থতমত খেয়ে বলল, জি স্যার। মনোযোগ কোথায় থাকে তোমার? কতক্ষণ ধরে ডাকছি। ক্লাসে মনোযোগ দিতে না পারলে ক্লাসে আসার দরকার নেই। উৎসা মিনমিনে স্বরে বলল, সরি স্যার। আর কখনো এমন হবে না। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম, এরপর আর যেন এমন না হয়। বসো। উৎসা মাথা নেড়ে সায় জানিয়ে বসে পড়ল। তানজিলা বিষয়টা খেয়াল করেছে। কয়েকদিন যাবৎ উৎসা কেমন মন মরা হয়ে থাকে, ভাবনার জগতে বসবাস করে। সারাদিন কি এত ভাবতে থাকে এই মেয়ে? কিছু জিজ্ঞেস করলেও বলে না। কি হয়েছে উৎসার? ব্রেক টাইম দিতেই তানজিলা উৎসাকে পাকড়াও করল। উৎসা এটা সেটা বলে কাটিয়ে যেতে চাইছে। অপর দিকে তানজিলাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। জিজ্ঞেস করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে, তাও উৎসা মুখ খুলছে না। এক পর্যায়ে তানজিলা ব্ল্যাকমেইল করা শুরু করল। বুঝেছি, আমি তো আর তোর কেউ না। আমায় বলবি কেন? আমায় বলতে হবে না। তুই থাক তোর মতো। আমি গেলাম, আমার আশেপাশেও ঘেসবি না বলে দিলাম। এমন করছিস কেন ইয়ার? এটা আমাদের সাংসারিক বিষয়, তোকে কিভাবে বলি বল?
তানজিলা তেরে এসে বলল, 2 দিন হতে পারল না বিয়ে হয়েছে, তুই সাংসারিক বিষয় শেখাস আমায়? তুই যে কত সংসার করছিস আমার জানা হয়ে গেছে। তাড়াতাড়ি বল, না হয় আমি যাচ্ছি। উৎসা তানজিলাকে আটকে দিল। হাত ধরে পাশে বসিয়ে একে একে সেদিনের ঘটনা খুলে বলল। তানজিলা কপাল চাপড়াচ্ছে ওর কথা শুনে। উৎসা চোখ মুখ কুঁচকে ভয়ে ভয়ে বলল, এমন রিয়েকশন দিচ্ছিস কেন বান্ধবী? তোকে যে মেহরাব ভাইয়া এখনো কিছু বলেনি, এটা তোর 7 কপালের ভাগ্য। আমার নিজেরই তো তোকে থাপড়াতে ইচ্ছে করছে। উৎসা ঠোঁট উল্টে জিজ্ঞেস করল, কেন, আমি কি করেছি? তোকে যে মেহরাব ভাই কিভাবে সহ্য করছে আল্লাহ মালুম। আরে কি করেছিস সেটা বলবি তো? না বলে বকে চলেছিস। তানজিলা নিজেকে সামলে নিল। অতঃপর শান্ত কণ্ঠে বলল, দেখ উৎসা, এখন তোদের বিয়ে হয়েছে। তোরা স্বামী স্ত্রী, একে অপরের পরিপূরক। আগে যা হয়েছে সেটা ভুলে যা। এখন তোর উচিত সবকিছু মানিয়ে নেওয়া। আমার জানামতে মেহরাব ভাইয়া মানিয়ে নেওয়া যথেষ্ট চেষ্টা করছে, তুই ঝামেলা পাকাচ্ছিস। আগে ভাইয়া আর তুই একে অপরের সাথে ঝগড়া করতি, এটা ঠিক ছিল, এখন আর সেটা মানায় না। কারণ এখন তোরা বিবাহিত। দুজন মিলে মিশে চলতে হবে। ভাইয়াও তো মানুষ নাকি? তুই বারবার যদি তাকে বলিস তুই তাকে পছন্দ করিস না, ভাইয়া তোর অপ্রিয়, তাহলে ভাইয়ার কেমন ফিল হবে? নিজেকে একবার ভাইয়ার জায়গায় বসিয়ে ভেবে দেখ। তুই এখনো তোর ইগো ধরে আছিস। ইগো দেখাতে গেলে আর যাই হোক সংসার হয় না আর। ভালোবাসা কিংবা সংসারে ইগো থাকতে নেই। তবে আমি তোকে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে বলিনি। ইগো আর আত্মসম্মান আলাদা। ভাইয়া যদি তোর আত্মসম্মানে আঘাত করে তাহলে সেটা আলাদা বিষয়। তুই এখনই ভাইয়াকে কল দে, কল দিয়ে আসতে বল। উৎসা মিন মিনে স্বরে বলল, তোকে বললাম না উনার নাম্বার আমার কাছে নেই। কি বললি? আশ্চর্য! আমি এটা ভেবে অবাক হচ্ছি, তোদের বিয়ের প্রায় মাসখানেক হয়ে গেছে আর তোর কাছে ভাইয়ার নাম্বার নেই? আজব কথা না? উৎসা মিন মিন করে বলল, আমার কি দোষ? উনিও তো সেধে নাম্বার দেয়নি। তানজিলা তারা চিহ্ন পোপর উঠাতে গিয়েই হাত সরিয়ে নিল। মাথায় চাপড় মেরে বলল, ভাইয়া তোর ভাসুর না শ্বশুর? তোর নিজের বিয়ে করা জামাই, তার কাছে নাম্বার চাইতে কিসের এত দ্বিধা? তানজিলা একটু থামল। অতঃপর খোঁচা মেরে বলল, কোলে তো দিব্যি উঠতে পারো, নাম্বার চাইতে গেলেই তোমার যত লজ্জা, দ্বিধা। আমি সেধে ওনার কোলে উঠতে চাইনি, উনিই তো জোর করে কোলে তুলেছে। দেখা উৎসাহ ফাজলামো না। ইগো দেখানোটা বোকামো, সম্পর্কে ফাটল ধরাতে ইগোই যথেষ্ট। উৎসাহ মনোযোগ দিয়ে ভাবতে বসল। তানজিলার কথা একটাও মিথ্যা না। যা বলছে সবই সত্যি। আগে থেকেই ওর ইগো একটু বেশি। এই ইগোর জন্য কতজনের সাথে ফ্রেন্ডশিপ, সম্পর্ক খারাপ হয়েছে তার ইয়াত্তা নেই। কিন্তু উৎসাহ সেগুলো পাত্তা দেয়নি। তবে এবারের সম্পর্কে ছেলে খেলা নয়। উৎসাহ অবচেতন মনে ভাবল, আচ্ছা ওর এই ইগোর জন্য যদি মেহরাব ওকে ছেড়ে চলে যায় তখন? নিজের ভাবনায় নিজেই আতকে উঠল উৎসাহ। না, না, মেহরাব এটা করতেই পারে না। মেহরাব ওকে ছেড়ে যেতেই পারে না। কখনোই না। কিন্তু যেতে কতক্ষণ? কয়েকদিন যাবৎ তো দেখাই দিচ্ছে না। উৎসাহ মনে মনে ভাবল আজকে বাসায় যেই মেহরাবকে কল করবে। অতঃপর সরি বলে সব ঠিক করে নিবে। নিজের ভাবনায় নিজেই হেসে উঠল। মনে মনে বলল, আমায় ইগনোর করা তাই না মিস্টার লুচু? দাঁড়ান দেখাচ্ছি মজা। ইগনোর করার শাস্তি তো আপনাকে পেতেই হবে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। কলেজের পাশের রাস্তায় ভিড় জমে গেছে। আশেপাশে প্রচুর মানুষের আনাগোনা। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের দৃশ্য উপভোগ করছে। কেউ এগিয়ে যাচ্ছে না। তাদের উৎসুক মনোভাবে মনে হচ্ছে এখানে সিনেমার শুটিং চলছে, আর তারা মন দিয়ে দেখছে সেই দৃশ্য। সবার মাঝে টান টান উত্তেজনা। হিরো ভিলেনকে ইচ্ছে মতো মারছে আর তারা দাঁড়িয়ে আছে তালি দেওয়ার জন্য। মেহরাব বেধড়ক ভাবে মারছে একটা ছেলেকে। উৎসাহ ভিড়ের এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে। তানজিলা ওকে আঁকড়ে ধরে রেখেছে। কান্না করতে করতে হেঁচকি উঠে গেছে বেচারির। এখনো একটু পর পর হেঁচকি উঠছে। ভয়ে কেঁপে কেঁপে উঠছে। তানজিলা উৎসাহকে রেখে যেতেও পারছে না। মেহরাবকে কেউ থামাচ্ছে না। পরিস্থিতি নাগালের বাহিরে চলে যাচ্ছে। তানজিলা কি করবে কিছুই বুঝতে পারছে না। মেহরাব দিকবিদিক শূন্য হয়ে এক নাগারে মেতারা চিহ্ন রেই চলেছে। ছেলেটার অবস্থা বেশি ভালো না। নাক মুখ দিয়ে রতারা চিহ্ন তো ছুটে গেছে।
ঠোঁটের পাশটা কেটে রক্ত বের হচ্ছে। ছেলেটার সাথে আরো দুটো ছেলে ছিল, তারা ভয়ে আগেই পালিয়েছে। তানজিলা উৎসাকে শান্ত করছে, এর মাঝেই তিয়াস এলো সেখানে। এসেই মেহরাবকে ধরে টানতে শুরু করল। মেহরাব ওর কথাও শুনছে না। মেহরাব, কি করছিস? ছাড় ওকে, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর। ছাড়, তুই আমায় ছাড়কু, তারা চিহ্ন তোত্তার বাচ্চাকে আমি আজমে তারা চিহ্ন রেই ফেলব। ওর সাহস কত! ও আমার বউয়ের হিজাব ধরে টান দেয়, তাকে বাজে কথা শোনায়। ওর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলব, তারপর রাস্তার কুকুরদের খাওয়াবো। উন্মাদের ন্যায় আচরণ করছে মেহরাব। তিয়াসের হাতের বাঁধন মুক্ত করে তেড়ে গিয়ে ছেলেটার হাতে পা দিয়ে পাড়া দিয়ে ধরল। সাইকোদের মতো করে বলে উঠল, কোন হাত দিয়ে তুই ওর ওড়না ধরেছিস? ডান হাত নাকি বা হাত? কোনটা? তাড়াতাড়ি বল, না হয় তোর দুটো হাতই আমি ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে দিব। হাতারা চিহ্ন, রাতারা চিহ্ন, মীর বাচ্চা বল। কথাগুলো শেষ করেই এক লাথি দিল। ছেলেটা গড়িয়ে যেয়ে পড়ল একটু দূরেই। আধমরা অবস্থা হয়ে গেছে। মেহরাবের রাগ তবুও কমেনি। তিয়াস ওকে টেনে এনে গাড়িতে বসালো। মেহরাব জোরে জোরে শ্বাস নিচ্ছে। কপালের রগ ফুলে উঠেছে, হাতের শিরা উপশিরা দৃশ্যমান, রাগে ফোঁস ফোঁস করছে। ছেলেটাকে একেবারে জানে মারতে পারলে হয়তো শান্তি পেত। তিয়াস পানি এনে দিল। ধক ধক করে পানি খেয়ে আশেপাশে তাকালো। ঘটনার পরিপ্রেক্ষিতে উৎসার কথাও এতক্ষণ বেমালুম বলেই বসেছিল। চারপাশে তাকালো প্রেয়সীর সন্ধানে, লক্ষ্য করল উৎসা এক কোণে তানজিলার বুকে মুখ গুজে রয়েছে। কান্না করতে করতে মেয়েটা চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। এখনো খানিক পর পর হেঁচকি তুলছে। হাতের কবজি রক্তিম বর্ণ ধারণ করেছে। এটা দেখেই মেহরাবের রাগ পুনরায় মাথা চাড়া দিয়ে উঠল। তবে নিজেকে যথাসাধ্য শান্ত রাখার চেষ্টা করল। উঠে উৎসার দিকে এগিয়ে যেতে নিলে উৎসা আরও সিটিয়ে গেল। উৎসা ছোটবেলা থেকেই মাতারা চিহ্ন, রাতারা চিহ্ন, মাতারা চিহ্নরি, কাতারা চিহ্ন, টাতারা চিহ্ন, কাতারা চিহ্নটি, ঝগড়া এসব দেখতে পারে না। একদিকে নিজের সাথে সদ্য ঘটে যাওয়া ঘটনা আর মেহরাবের সাইকো আচরণে ভয় পেয়ে গেছে বেচারি। মেহরাব বিষয়টা বুঝতে পেরে আর এগুলো নাকি তিয়াসকে বলল উৎসাকে নিয়ে আসতে। গাড়ি চলছে তার আপন গতিতে। তিয়াস ড্রাইভ করছে, পাশে মেহরাব। পিছনের সিটে তানজিলা আর উৎসা বসেছে। মেহরাব কিছুক্ষণ পর পর উৎসার দিকে তাকাচ্ছে। কিন্তু মেয়েটা ভুলেও একবার ওর দিকে তাকাচ্ছে না। মেহরাবের বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো। উৎসা জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখছে। আর ভাবছে কতক্ষণের ব্যবধানে কি হয়ে গেল। এই তো ঘণ্টা খানেক আগের কথা। উৎসা মনে মনে ফন্দি আটছিল কিভাবে মেহরাবের মান ভাঙাবে, অতঃপর শাস্তি দিবে বজ্জাত বেটাকে। কত বড় সাহস ওকে ইগনোর করে! ইগনোর করার মজা হাড়ে হাড়ে টের পাওয়াবে। সেই মতে তানজিলাকে নিয়ে বের হলো কলেজ গেট দিয়ে। আশেপাশে তাকিয়ে গাড়ি খুঁজল। আগে মেহরাব নিতে আসলেও সেদিনের পর ড্রাইভার নিতে আসতো। তবুও মেহরাব ওকে একা ছাড়েনি কখনো। আশেপাশে খুঁজেও গাড়ি না পেয়ে ভাবল একটু সামনে এগিয়ে দাঁড়াবে। যেই ভাবা সেই কাজ। দুই বান্ধবী এগিয়ে যেতে নিলে পিছন থেকে হিজাবে ধরে কেউ টান দিল। সাথে সাথে উৎসা থমকে দাঁড়ালো। পিছন তাকিয়ে দেখল হেংলা পাতলা একটা ছেলে। উৎসা কপাল কুঁচকে ঝাড়ি দিয়ে জিজ্ঞেস করল, কি সমস্যা? হিজাব ধরে টান দিয়েছেন কেন? এত খেপছেন কেন ম্যাডাম? বেশি কিছু তো করিনি, একটু হিজাব ধরেই টান দিয়েছি। ছেলেটা উৎসার পা থেকে মাথা অবধি একবার নজর বুলিয়ে বিশ্রী কণ্ঠে বলে উঠল, এখনো তো অনেক কিছুই বাকি। পাশে থাকা তানজিলা বলল, ওর হিজাব ছাড়ুন আর আমাদের যেতে দিন। আমরা আপনাদের কিছু বলেছি? বলিনি তো, তাই না? তাহলে যেতে দিন আমাদের। ছেলেটার পাশে দাঁড়ানো একজন বলল, রনি ভাই, মাইয়া তো পুরাই আগুন। তোর হিজাব ধরেছি? তুই এত কথা বলছিস কেন? জ্ঞান নিজের কাছে রাখো, আর এখন চুপ থাক। ছেলেটা উৎসার হিজাব ছেড়ে হাত ধরল। উৎসা হাত ছুটানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। ছেলেটা শক্ত হাতে ধরেছে। তানজিলা এগোতে নিলে আরেকজন এসে ওর পথ আঁকড়ে ধরল। ছেলেটা উৎসার দিকে কু নজরে তাকিয়ে আছে। উৎসার গা ঘৃণায় গলিয়ে এলো। যাতারা চিহ্ন, নোতারা চিহ্ন, আতারা চিহ্ন, র আমার হাত ছাড়। না হয় এর পরিণাম ভালো হবে না, ছাড় বলছি। ছাড়বো না, কি করবি করে নে। উৎসা আশেপাশে কিছু খুঁজল। না পেয়ে পাড়া দিল ছেলেটার পায়ে। কিন্তু কাজের কাজ কিছুই হলো না। রনি উৎসার হাত আরও শক্ত করে ধরল। তোর ঘরে কি মা বোন নেই?
কথার পৃষ্ঠে ছেলেটা এমন কিছু কথা বলল উৎসার কান্না পেয়ে গেল। এত বাজে বাজে কথা কখনো শুনতে হবে ও ভাবেনি। উৎসা বারবার বলছে ছেড়ে দিতে। রনি ছেড়ে দেওয়া তো দূর আরও উল্টোপাল্টা কথা বলছে। এক পর্যায়ে ভয় পেয়ে উৎসা কান্না করে দিল। এরপরও রনি নামের ছেলেটা হাত ছাড়ল না। রাস্তায় দিয়ে যাওয়ার সময় এক ছেলের নজরে এলো ঘটনাটা। ছেলেটা এগিয়ে এসে এক ঝোঁকটকায় উৎসার হাত ছাড়িয়ে নিল। উৎসার হাত ধরে রাখা রনির কলার ধরে বলল, কি সমস্যা? রাস্তায় মেয়েদের বিরক্ত না করলে হয় না তোদের? রনি উল্টে বলল, মেয়েটা তোর কে হয়? কেউ না। তোকে কেউ নাক গলাতে বলেছে? তুই রাস্তা দিয়ে যাচ্ছিলি জানা। হিরোগিরি দেখাতে এসেছিস কেন? মেয়েটা আমার কি হয় সেটা পরের বিষয়। তোর ঘরে কি মা বোন নেই? মেয়েদের সম্মান করতে জানিস নাকি রাস্কেল? এই একদম ইংরেজি গালি দিবি না। আমি তোর বোনের হাত ধরিনি যে তুই এত জ্ঞান দিবি। যা ফট। উৎসা হাত ছাড়া পেতেই তানজিলার কাছে ছুটল। ছেলেটা উৎসাদের দিকে তাকিয়ে বলল, আপনারা যান, এই যা তারা চিহ্ন নো তারা চিহ্ন আর তাকে আমি দেখে নিচ্ছি। একটু থেমে পুনরায় তানজিলার উদ্দেশ্যে বলল, ওনাকে কান্না থামান, উনি হয়তো ভয় পেয়েছে। তানজিলা উৎসাকে আগলে নিল। ছেলেটাকে ধন্যবাদ জানিয়ে উৎসাকে ধীর কণ্ঠে বলল, চল। দুজন কয়েক পা এগোতেই একটা গাড়ি এসে থামল ওদের সামনে। উৎসা ফিরেও তাকালো না সেদিকে, পাশ কাটিয়ে যেতে নিলে মেহরাব ফতাফত সামনে এসে দাঁড়ালো। কন্দনরত প্রেয়সীকে দেখে সেখানেই থমকে দাঁড়ালো। বুকের মাঝে ধক করে উঠল। উৎসা সামনে কেউ আশায় চোখ তুলে তাকালো। মেহরাবকে দেখে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না। একাধারে কান্না করতেই থাকল। মেহরাব বিচলিত হল। মেয়েটা কান্না করছে কেন? কি হয়েছে? প্রেয়সীর চোখের পানি বুকে তীরের ন্যায় বিঁধতে লাগল। কন্দনরত প্রেয়সীকে দেখে এক নিমিষে সকল অভিমান ভুলে বসল। দুহাতে আগলে নিল প্রেয়সীর মুখখানা। উত্তেজিত কণ্ঠে শুধালো, কি হয়েছে উৎসা? কান্না করছো কেন? কেউ কিছু বলেছে? কি হয়েছে আমায় বলো মেয়ে। উৎসা মুখ খুলল না। মেহরাব বারবার জিজ্ঞেস করছে কিন্তু উৎসার পক্ষ থেকে কোনো জবাব নেই। কান্নার ফলে উৎসা কিছু বলতে পারছে না। মেহরাব উৎসাকে নিজের সাথে মিশিয়ে নিল। এতক্ষণের চোখ পড়ল তানজিলার দিকে। তানজিলা উৎসার কি হয়েছে? এভাবেই কান্না করছে কেন? তানজিলা ঘুরে পিছনে তাকালো। ইশারায় দেখালো ছেলেগুলোকে। কি হয়েছে আমায় খুলে বলো। না বললে বুঝবো কি করে? তোমার বান্ধবী কেঁদে চলেছে আর তুমি ইশার করছো। হয়েছে কি? তানজিলা রনিকে দেখিয়ে মিনমিনে কণ্ঠে বলল, ওই ছেলেটা উৎসার হিজাব টনে ধরেছে, অনেক বাজে বাজে কথাও শুনিয়েছে। এক মুহূর্তের ব্যবধানে মেহরাবের বিচলিত সত্তা রাগে ফেটে পড়ল। নিজের থেকে উৎসাকে ছাড়িয়ে তানজিলার কাছে দিয়ে বলল, তুমি ওকে একটু দেখো আমি আসছি। উৎসাদের চলে যেতে বলা ছেলেটা ওদের সাথে তর্কাতর্কি করছে। মেহরাব যে সোজা রনির বুক বরাবর লাথি দিল। রনি বাইকে বসেছিল। ছিটকে যে পিছনের দেওয়ালের সাথে বাড়ি খেল। মেহরাব এগিয়ে গিয়ে ওকে টেনে তুলে উত্তম মাধ্যমে দেওয়া শুরু করল। রনির সাথে থাকা ছেলে দুটো মেহরাবকে আটকাতে এলে দুটোকে লাথি দিয়ে ফেলে দিল। ছেলে দুটো উঠে দৌড় কাকে বলে। এক দৌড়ে সীমানার বাহিরে। মেহরাব দিকবিদিক শূন্য হয়ে মাতারা চিহ্ন রতে লাগল। ছেলেটা এসে আটকাতে গেলে তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কয়েক সেকেন্ডের ব্যবধানে জায়গায় ভিড় জমে গেল। উৎসার চোখে এখনো সেই সময়ের দৃশ্য ভেসে উঠছে। মেহরাবের অমন আচরণ ও মেনে নিতে পারছে না। ছেলেটাকে কিভাবে নির্দয়ের মতো মারছিল। আর একটু হলে তো মতারা চিহ্ন রেই যেত। উৎসার ভাবনার মাঝে গাড়ি এসে থামল মেহরাবদের বাড়ির সামনে। মেহরাব গাড়ি থেকে নেমে দাঁড়ালো। উৎসা একভাবেই বসে আছে। তিয়াস এসে বোনকে নামতে বলল। উৎসা আচমকা ভাইকে জড়িয়ে ধরল। মিন মিন কণ্ঠে বলল, ভাইয়া আমি তোমার সাথে যাব। আমায় নিয়ে চলো। আমি তোমার এই সাইকো বন্ধুর সাথে থাকব না। উনি একটা সাইকো। দেখেছ ছেলেটাকে কিভাবে মেরেছে? আমি ওনার সাথে থাকব না। তিয়াস বোনের মাথায় হাত বুলিয়ে দিল। আদুরে কণ্ঠে বলল, এসব বলে না বনু। এখন বাড়িতে যা রেস্ট নেই দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি বাড়ি যাব। আমায় তোমার সাথে বাড়ি নিয়ে চলো। পাতারা চিহ্ন গতারা চিহ্ন লামি করে না বনু। এখন এটাই তোর বাড়ি। তুই এখন ভিতরে যা আমি কাল এসে তোকে নিয়ে যাব। তিয়াস অনেক বুঝিয়ে সুজিয়ে উৎসাকে ভিতরে নিয়ে এলো। সামনে পড়ল রিনি।
রিনিকে বুঝিয়ে বলে উৎসাকে ওর কাছে রেখে তানজিলাকে নিয়ে বেরিয়ে পড়ল। এসে থেকে উৎসা রিনির পিছু ছাড়েনি। রিনি যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছে। মেহরাব রুমে এসে অপেক্ষা করছে অনেকক্ষণ হলো। দুপুর গড়িয়ে রাত হয়েছে, এখনো উৎসার দেখা নেই। উৎসার আসার লক্ষণ না দেখে রুম থেকে বের হলো। পুরো বাড়ি খুঁজে বউকে পেল ভাবির রুমে। দরজায় নক করে বলল, উৎসার রুমে এসো। উৎসার মাঝে কোনো হেলদোল নেই। মেহরাব আবারও একই কথা বলল। উৎসা রিনির গা ঘেঁষে বসল। মাহিন সোফায় বসে মুখ ভার করে মেহরাবের দিকে তাকালো। উৎসা ওকে বলেছে মেহরাবের সাথে ঘুমাতে। মাহিন যেতে নারাজ। উৎসার সাথে মিলে রিনিও সেটাই বলছে। মাহিন না পারছে কিছু বলতে আর না পারছে সইতে। ভাইকে চোখের ইশারায় বোঝালো, তুই তোর বউকে নিয়ে যা, আমাকে এমএফ বউ নিয়ে থাকতে দে। মেহরাবের আরও দুবার ডাকল। উৎসার জবাব নেই। বেচারার আর ধৈর্যে কুলালো না। এগিয়ে গিয়ে উৎসাকে টেনে রিনির থেকে সরিয়ে এক ঝটকায় কোলে তুলে নিল। উৎসা নড়াচড়া করছে। ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? কি সমস্যা? আমায় ছাড়ুন। আমি আপনার সাথে যাব না। তুমি যাবে, তোমার ঘাড় সহ যাবে। আর একটু নড়াচড়া করলে ফেলে দিব বলে দিলাম। বলে হাত একটু আলগা করল। উৎসা ভয় মেহরাবের গলা জড়িয়ে ধরল, ভয় আর নড়ল না। উৎসাকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা আটকে দিল। কাছে এসে একদম সামনাসামনি দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি সমস্যা? এতদিন দূরে থেকেও শান্তি হয়নি? এখনো দূরে থাকতে চাইছ? উৎসা মিহি কণ্ঠে বলল, আপনি একটা সাইকো। আপনার সাথে থাকা যায় না। মেহরাব এক ঝটকায় উৎসাকে দাঁড় করিয়ে নিজের সাথে শক্ত করে চেপে ধরল। হ্যাঁ, আমি সাইকো। আমার ভালোবাসার মানুষদের আগলে রাখার জন্য যদি সাইকো হতে হয় আমি তাই হব। আমি সাইকো হই, তারা চিহ্ন তন্ডা হই, লুচু হই, যাই হই না কেন তোমায় সারা জীবন আমার সাথেই থাকতে হবে। আমার কাছ থেকে তোমার নিস্তার নেই মিসেস। আমি যেমনই হই তোমাকে সারা জীবন আমার সাথেই থাকতে হবে। বিশাল আকাশ জুড়ে মেঘেদের ভেলা। মেঘদের আড়ালে লুকিয়ে আছে চন্দ্র। দেখে মনে হচ্ছে লুকোচুরি খেলছে বোধ হয়। তেমনি মেহরাবের বিশাল দেহের আড়ালে চুপটি করে ঘাপটি মেরে রয়েছে উৎসা। নিজ ইচ্ছায় না মেহরাব আঁকড়ে ধরে রেখেছে ওকে নিজের সাথে। উপরোক্ত লাইনখানা বরংবার উৎসার কানে বেজে চলেছে। এর পৃষ্ঠে বলার মতো খুঁজে পায়নি। আদৌ কি এর বিপরীতে কিছু বলা সম্ভব? এতটা অধিকার বোধের পৃষ্ঠে উৎসা চুপ মেরে গেছে। মেহরাব শান্ত নদীর ন্যায় নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছে প্রেয়সীকে। যেন এই তার রাগ কন্ট্রোল করার ওষুধ। নিজের সাইকো সত্তাকে এই মেয়েটার সামনে আনতে চায়নি। এই জন্যই তো এত আয়োজন করে মুখোশ ধরা। মেহরাব ভালো করেই জানে উৎসার এগুলো পছন্দ না, তাই যথাসম্ভব নিজেকে সামলে রেখেছিল। কিন্তু শেষ রক্ষা হলো আর কই? এই যে উৎসা মেহরাবকে ভয় পাচ্ছে, দূরে সরে যেতে চাইছে, এখন মেহরাব কি করবে? কিভাবে আটকে রাখবে নিজের প্রেয়সীকে? মেহরাব উৎসাকে আরও কিছুটা নিজের সাথে মিশিয়ে নিল। পারলে নিজের বুকের মাঝে লুকিয়ে ফেলে। কি করছেন কি? আমায় চ্যাপ্টা বানানোর পয়তারা করছেন? মেহরাব নেশালো কণ্ঠে বলল, উহু, তোমায় নিজের সাথে মিশিয়ে নিতে চাইছি। যেন তুমি আমার থেকে এক বিন্দু দূরেও যেতে না পারো। উৎসা চেতে উঠে বলল, এভাবে আরও কিছুক্ষণ থাকলে আমার হাড়গোড় আর নিজেদের জায়গায় থাকবে না। ছাড়ুন তো। নিজেকে মেহরাবের বাহু থেকে ছাড়ানোর চেষ্টা করল, তবে ব্যর্থ হল। মেহরাব উৎসার কাণ্ড দেখে হাসছে। হাসতে হাসতে বলল, আমি নিজ ইচ্ছায় তোমায় বাঁধন থেকে মুক্ত না করলে তোমার এই বাঁধন ছিন্ন করে বের হওয়ার সাধ্যি নেই বউ। তাইও চেষ্টা করেও লাভ নেই। উন্মুক্ত হলো মেহরাবের হাতের বাঁধন। উৎসার মনে হলো এতক্ষণে বেচারি শান্তিতে দম নিতে পেরেছে। বিড়বিড় করে বলল, এতদিন ইগনোর করে এখন ভালোবাসা দেখাতে এসেছে। ঢং দেখলে বাঁচি না। বলেই ভেংচি কাটল। মেহরাব উৎসার কাণ্ডে হেসে উঠল। মেয়েটার বাচ্চা পোনা দেখতে ভালোই লাগে। হাতে টেনে ধরে বলল, তুমি শোনোনি? দূরত্ব ভালোবাসা বাড়ায়? ভালোবাসা না ছাই বাড়ায় ছাই। উৎসা মেজাজ দেখিয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আর এদিকে মেহরাব দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কাণ্ড দেখছে। এই মেয়ে নাকি একটু আগে ওকে ভয় পাচ্ছিল? কে বলবে ওকে দেখে? তবুও ভালো উৎসা যে স্বাভাবিক হয়েছে এই অনেক। মেহরাব লাইট নিভিয়ে যে নিজেও শুয়ে পড়ল। উৎসা কলেজে পা রাখতেই দৌড়ে এলো তানজিলা। দৌড়ে আসার ফলে বেচারি হাঁপিয়ে গেছে। উৎসা ব্যাগ থেকে পানি বের করে দিল।
তানজিলা নিজেকে শান্ত করে বলল, কিরে সব ঠিকঠাক আছে তো? নাকি এখনো রেগে আছিস ভাইয়ার ওপর? উৎসা মুখ ভেঙচি কেটে বলল, তোকে বলতে যাব কেন? কাল তো দিব্যি আমায় ফেলে ভাইয়ার সাথে ড্যাং ড্যাং করে চলে গিয়েছিলি। সরি ইয়ার। না যেই বাকি করব বল। মেহরাব ভাইয়া যেভাবে ছেলেটাকে মেরেছে দেখা গেল আমি তোকে আমার সাথে নিব বললে আমাকেও কেলানি দিত। উৎসা ভাবুক কণ্ঠে বলল, তাও কথা। সাইকো লোক একটা। তানজিলা উৎসুক কণ্ঠে শুধালো, কাল ও কি ঝগড়া করেছিস নাকি? লুচু বেডা ঝগড়া করতে দিলে তো। ঝগড়া শুরুর আগেই ফুল স্টপ বসিয়ে দেয়। গিয়েছিলাম ভাবির রুমে ঘুমাতে। তা আর হলো কই? রীতিমতো তারা চিহ্ন তন্ডাদের মতো করে তুলে নিয়ে এসেছে। তানজিলা আফসোসের সুরে বলল, হও রোমান্টিক। এর আমার বেডা? এক নাম্বারের আনরোমান্টিক, লার পোড়া কপাল আমার। উৎসাহ সাই জানাতে গিয়ে চমকে উঠল। কি বলল তানজিলা? ওর বেডা মানে? ও প্রেম করছে? আর উৎসাহ কিছুই জানে না? 1 মিনিট তোর বেডা মানে? তুই প্রেম করছিস? আমায় বললি না তো। বাহ বান্ধবী বাহ। তানজিলা ঢোক গিলল। কি বলতে মুখ ফসকে কি বলে ফেলেছে নিজেও জানে না। এখন কিছু একটা করে উৎসাহকে ভুজুং ভাজুং বোঝাতে হবে। তানজিলা কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই ক্লাসের ঘণ্টা পড়ল। তানজিলা যেন হাফ ছেড়ে বাঁচল। স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, আমার কেউ নেই। আমি পিওর সিঙ্গেল। কথায় কথায় মুখ থেকে বেরিয়ে গেছে। বাদ দে ক্লাসে যাই চল। দুজন ক্লাসের দিকে চলে গেল। তবে উৎসার মনের কোণে কোথাও না কোথাও সন্দেহ রয়েই গেল। কলেজ শেষে বেরিয়েই উৎসার নজর পড়ল কালো প্যান্ট সাফেদ রঙা শার্ট পরিহিত মেহরাবের ওপর। প্রতিদিনের ন্যায় গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। হাতে ফোন, খুব মনোযোগ দিয়ে কি যেন করছে। দেখে মনে হচ্ছে আশেপাশের খেয়াল ওর নেই। পুরোপুরি ফোনের মজেছে। হুট করেই একটা মেয়ে মেহরাবের কাছে এলো। মেহরাব সেদিকে তাকায়ও নি। ও ফোনেই মত্ত। মেয়েটা মিষ্টি কণ্ঠে বলল, এক্সকিউজ মি। মেহরাব চোখ তুলে তাকালো। সামনে অপরিচিত মেয়ে দেখে পুনরায় ফোনে মনোনিবেশ করল। জি বলুন। আমি কি আপনাকে চিনি? জি না। তবে আমি আপনাকে চিনি। সেদিন আপনি যখন মাতারা চিহ্ন রাতারা চিহ্ন মাতারা চিহ্ন রি করছিলেন আমি তখন আপনাকে দেখছিলাম। কি সুন্দর ফাইটিং করেন আপনি। আমি তো পুরাই ফিদা হয়ে গেছি। মেহরাব বিড়বিড় করে বলল, যার জন্য মাতারা চিহ্ন রাতারা চিহ্ন মাতারা চিহ্ন রি করলাম সেই সাইকো উপাধি দিল আর এই মেয়ে ফিদা হয়ে গেছে। যার কাছে পাত্তা চাই সে দেয় না আর বাকি সব আলু, পটল এসে গড়াগড়ি খায়। কি কপাল আমার। মুখে বলল, ও আচ্ছা। মেয়েটা পুনরায় উৎসাহিত হয়ে বলল, কেউ নিজের বোনের জন্য এভাবে একটা ছেলেকে মারতে পারে আপনাকে না দেখলে জানতামই না। যে নিজের বোনের জন্য এতটা ডেসপারেট সে নিজের বউয়ের জন্য কতটা ডেসপারেট হবে সেটা ভেবেই আমি শিহরত হচ্ছি। 1 সেকেন্ড। মেয়েটা কি বলল? বোন? ওর বোন কথা থেকে এলো? বাই এনি চান্স মেয়েটা উৎসাকে ওর বোন ভাবছে নাকি? বোন? বোন কোথা থেকে এলো? যে মেয়েটার জন্য আপনি মাতারা চিহ্ন রাতারা চিহ্ন মাতারা চিহ্ন রি করলেন সে মেয়েটা আপনার বোন হয় না? ঠিক এই সময়টাতেই আগমন ঘটল উৎসার। মেহরাব উৎসাকে দেখে ফন্দি আটল। কেন না উৎসাকে একটু জেলাস ফিল করানো যাক? ওর এক্সপ্রেশন কি হয় সেটা দেখতে চাচ্ছে মেহরাব। ইচ্ছে করেই বলল, কি বললেন আরেকবার বলুন, আমি খেয়াল করিনি। মেয়েটা পুনরায় বলল, আপনি যার জন্য মাতারা চিহ্ন রাতারা চিহ্ন মাতারা চিহ্ন রি করলেন সে আপনার বোন হয় না? আপনি আপনার বোনকে অনেক ভালোবেসেন তাই না? মেহরাব দাঁত কেলিয়ে বলল, হ্যাঁ অনেক ভালোবাসি। মেয়েটা নেকা সুরে বলল, ও সো সুইট। উৎসা জলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে ধরল। ও বোন হয় তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা। মেহরাবের কাছে গিয়ে চুল টেনে দিয়ে দুম করে কিল বসিয়ে দিল ওর পিঠে। দাঁত কেলিয়ে বলল, ভাইয়া বাসায় যাবি না? আম্মু ওয়েট করেছে তো চল। মেহরাব বাক্কেল হয়ে গেল মনে হয়। নিজের বিয়ে করা বউয়ের মুখ থেকে ভাইয়া ডাক শোনার চেয়ে জঘন্য অনুভূতি মনে হয় এই পৃথিবীতে আর নেই। মেহরাবের ইচ্ছে করল নিজের গালে নিজেই তারা চিহ্ন পোপর দিতে। উৎসা এভাবে রিয়েক্ট করবে ভাবেনি। ও তো ভেবেছে উৎসা রাগ করবে, রাগ করে গাল ফুলাবে, অভিমান করবে, মেহরাব আদুরে কণ্ঠে মান ভাঙাবে। কিন্তু এটা কি হলো? নিজের জালে নিজের ফেঁসে গেছে বেচারা।
উৎসা এবার মেহরাবের হাতে চিমটি দিয়ে বলল, কি হলো ভাইয়া, চল। হ্যাঁ। ভাইয়া বাসায় যাবে না? মেয়েটা এগিয়ে এসে উৎসার গাল টেনে দিয়ে বলল, ইসস কি কিউট মেয়ে তুমি। তোমার মতো একটা ননদ পেতে কে না চায়? উৎসার ইচ্ছে করল মেয়েটার মাথায় ইট মেরে মাথা ফাটিয়ে ফেলতে। কত বড় সাহস মেয়েটার, ওকেই ওর ননদ বানিয়ে দিচ্ছে। আর মেহরাব, তার খবর তো পড়ে নিবে। আগে এটাকে সাইজ করে নিক। উৎসা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল মেহরাবের পানে। মেহরাব বেচারা শুকনো ঢোক গিলল। এরপর উল্টোপাল্টা কিছু বলল, নিষ্ঘাত ওর কপালে শনি আছে। তাই কথা আর বাড়ালো না। হুট করেই উৎসাকে নিজের কাছে টেনে কোমর আঁকড়ে ধরে বলল, এটা আমার বউ আপা। কোনো বোন টোন না। আপনি আসতে পারেন। উৎসার দিকে তাকিয়ে কানে ধরে বলল, সরি বউ, এই আপাই আমায় উল্টোপাল্টা বলছিল। তুমি নাকি আমার বোন। আ তারা চিহ্ন স্তা তারা চিহ্ন গ তারা চিহ্ন ফি তারা চিহ্ন রু তারা চিহ্ন এল্লা তারা চিহ্ন হ না তারা চিহ্ন উ তারা চিহ্ন জু তারা চিহ্ন বি তারা চিহ্ন এল্লা তারা চিহ্ন হ। তুমি আমার বোন হতে যাবে কেন? তুমি আমার কত ভালোবাসার একটা মাত্র বউ। মেয়েটা তাজ্জব বনে গেল। ওকে সোজা আপা বানিয়ে দিল। কিছুটা লজ্জাও পেল। সরি বলে কোনো রকমে কেটে পড়ল। উৎসা নিজেকে মেহরাবরের বাঁধন থেকে ছুটিয়ে নিল। এক প্রকার ঝাড়ি দিয়ে ওর হাত সরিয়ে দিল। কোনো কথা না বলে গাড়িতে যেয়ে বসল। মেহরাব পড়েছে ফ্যাসাদে। বউকে জেলাস ফিল করাতে গিয়ে যে নিজেই ফেঁসে যাবে ভাবেনি। নিজেও গাড়িতে যেয়ে বসল। গাড়ি স্টার্ট দিতেই উৎসা মুখ খুলল, আমি আমাদের বাড়ি যাব। আমাকে আমাদের বাড়িতে দিয়ে আসবেন। মেহরাব বলল, এখন না, যে সন্ধ্যায় যেও। আমি দিয়ে আসব। আপনি দিয়ে আসবেন নাকি আমি ভাইয়াকে বলবো? মেহরাব কপাল চাপড়ালো। কোন দুঃখের যে বউকে খেপাতে গেল। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আমিই নিয়ে যাচ্ছি। তবে শর্ত আছে। উৎসা ভ্রু কুঁচকে তাকালো। মেহরাব ওই তাকানোতেই চুপ মেরে গেল। মিনমিনে স্বরে বলল, আমি এখন দিয়ে আসব, রাতে আসার সময় নিয়ে আসব। রাজি? আপনার রাজির নিকুচি করেছি। আমি তো আজকে থাকব। এমন করে না বউ। একটু তো রহম করো এই অধমের ওপর। উৎসা কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, কে আপনার বউ? আমি তো আপনার বোন, আর আপনি আমার সুইট ভাইয়া। মেহরাব গাড়ি থামালো। উৎসার দিকে ফিরে বলল, কি সমস্যা? তখন থেকে ভাইয়া ভাইয়া শুরু করেছো কেন? উৎসা কোমরে হাত রেখে জিজ্ঞেস করল, আমি তো শুরু করেছি। নাকি আপনি শুরু করেছেন? মেহরাব এমন ভান ধরল যেন ও কিছুই জানে না। আমি কখন শুরু করলাম? ওই যে মেয়েটার সামনে বলছিলেন। মেয়েটা বলেছে তুমি আমার বোন, আমি একবারও বলিনি। বলেছি কি? সায়ে জানিয়েছেন তো। আমি মেয়েটার কথায় সায়েও জানাইনি, দ্বিমতও করিনি। আমি শুধু বলেছি, হ্যাঁ ভালোবাসি। উৎসা বিড়বিড় করে বলল, ভালোবাসা না ছাই। সব আমার জানা আছে। সব লুচুগিরি করার ধান্দা। ধান্দাবাজ একটা। মুখে বলল, আমি অত কিছু জানি না। আপনি আমার ভাইয়া মানে ভাইয়া। মেহরাব ঝুঁকে এলো আচমকা। উৎসা কিছু বুঝে ওঠার আগেই অধরে অধর মিলিয়ে দিল। মিনিট বাদে ছেড়ে দিল। আর বলবে? উৎসা মুখ খুলল, ভাই। মেহরাব পুনরায় একই কাণ্ড ঘটালো। এবার ছাড়ল দেরি করে। উৎসা মেহরাবের বুকে কিল ঘুষি দিয়ে চলেছে। মেহরাব ছাড়তেই জোরে জোরে শ্বাস নিচ্ছে, বেচারি হাঁপিয়ে উঠেছে। মেহরাব উৎসার কপালের সাথে কপাল ঠেকিয়ে শুধালো, আমি তোমার কি হই? উৎসা এবার আর রিস্ক নিল না। কোনো ভনিতা ছাড়াই বলল, বর নামক বর্বর। মেহরাব হাসল। মেয়েটা একদম তার মতোই ঘাড়ত্তারা। এত কিছুর পরও সোজা কথা বলবে না। মেহরাব সরে এসে গাড়ি স্টার্ট দিল। ওর ঠোঁটের কোণে মুচকি হাসি। উৎসা রাগে ফোঁস ফোঁস করছে। মনে মনে মেহরাবের গোষ্ঠী উদ্ধার করছে। মেহরাব সে সবে পাত্তা দিল না। গাড়ি এসে থল উৎসাদের বাড়ির সামনে। উৎসা খুশি মনে নেমে পড়ল। কতগুলো দিন বাদে নিজের বাড়িতে এসেছে। যেই মেয়ে বাবা মাকে রেখে একদিনের জন্য কোথাও থাকেনি, সেখানে কতগুলো দিন কাটিয়ে এলো। ভেবেই উৎসার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মেহরাবও গাড়ি থেকে নামল। উৎসা ভিতরে যেতে যেতে বলল, কি হলো? আসছেন না কেন? মেহরাব গাড়ির সাথে হেলান দিয়েছি দাঁড়ালো। বুকে হাত গুজে বলল, তুমি যাও, আমি যাব না। আমার কাজ আছে। উৎসা সামনে এগোতে নিলে বলল, তবে মনে থাকে যেন রাতে কিন্তু নিতে আসব।
উৎসা পাত্তাই দিল না ওকে। উল্টো ভেংচি কেটে চলে গেল। মেহরাব ওর যাওয়া দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে এসে বসল। অতঃপর গাড়ি স্টার্ট দিয়ে প্রস্থান করল। চলবে